যাচ্ছেন তিনি বলেন, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল এবং বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নেই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে এইসব তিক্ততা দেখতে চাই না। মেজর হাফিজ বলেন, বুদ্ধিজীবীরা বেশি দরকার নেই, তারা সকল সংকটের সময়ে মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। তিনি বলেন, এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন, আমরা সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। অথচ তার একটি ফোন কলে যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। তাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারে চাকরিও করেছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেন, ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানিও করেছেন কাদের। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এ প্রতিবেদকের কাছে কাকুতি মিনতি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের 2 কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা। হাসিনার ভারত অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ? ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, এমন গুঞ্জনের জবাবেই নেওয়া হলো এই পদক্ষেপ। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ, আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল। 17ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বরখাস্ত হলেন এই 2 কূটনীতিক। তাদের দেয়া হচ্ছে দেশে ফেরার নির্দেশ। ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়টি এখনো পরিষ্কার না। গত 15 বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার, অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী মনোভাব। ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে। হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার, এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক। আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত। সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘবান। তিনি মনে করেন, সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা। তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁকফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হতে পারে ঢাকার অনুরোধ। ভারতের ওপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন। মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার। আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ বা শাস্তি নিশ্চিতপূর্বক বাস্তবায়নের দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়করা।
মঙ্গলবার মধ্য প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বুধবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী পূর্ব ঘোষণা ও প্রস্তুতি অনুযায়ী একযোগে স্টেশন ত্যাগপূর্বক গণছুটির প্রয়োজনে গণপদত্যাগের ঘোষণা দেন তারা। তাদের দাবি, এর ফলে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আর এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীর পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সমন্বয়ক আব্দুল হাকিম, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ও প্রকৌশলী রাজন কুমার দাস নিজেদেরকে রাজাকার বলেছে যারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৫ মিনিটে ফুদিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে। শুধু সাদ্দাম নয়, দলের অন্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারীর তোষামতকারী এসব নেতা। রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না, এমন কথা বলা সেই সব ছাত্রলীগ নেতারা আজ পালিয়েছে। অনেকের নামে হত্যা মামলা হয়েছে, অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হলে বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারো। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৪ জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। তার এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সেই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর ব্যবহার করে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের হয়রানি এবং জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই অভিযোগগুলো তদন্তে পুলিশ ও অনুসন্ধান সংস্থা কাজ করছে। সূত্র জানায়, হারুনকে গ্রেফতার করে তার সম্পদের উৎস ও নানা মামলার প্রমাণাদি সংগ্রহের লক্ষ্যে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের পর থেকে তদন্ত আরও গতিশীল হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হারুনের কর্মকাণ্ডে অনেকগুলো মামলা সংশ্লিষ্ট রয়েছে, যেখানে প্রশাসনিক পদ এবং পুলিশের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ লেনদেন, চাঁদাবাজি এবং অন্যায় প্রয়োগের অভিযোগ উঠেছে। তদন্তে আরও জানা গেছে, হারুন নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করতেন এবং মামলার নামে তাদের ভয়ভীতি প্রদর্শন করতেন। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থা কাজ করছে। হারুনের গ্রেপ্তারিতে সাধারণ জনগণের মাঝে স্বস্তির বাতাস বইছে, বিশেষ করে ব্যবসায়ী ও ছাত্র সমাজের মধ্যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তবে পুলিশের অভ্যন্তরে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে, যারা বলছেন তদন্ত যেন সুষ্ঠু ও দ্রুত হয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে, তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২. উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার ৫,০০০ কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার ৫,০০০ কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেনাবাহিনী আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ধানমন্ডির বিলাসবহুল বাড়িতে হঠাৎ অভিযান চালায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাব যৌথভাবে। দীর্ঘ ৬ ঘন্টার অভিযান শেষে উদ্ধার হয় নগদ ৫,০০০ কোটি টাকা, তমমূল্যের স্থানীয় ও বিদেশি মুদ্রা, সোনা, মূল্যবান সম্পদ এবং ডজন খানেক গোপন নথি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ব্ল্যাক ট্যাঙ্ক নামে পরিচিত এই অভিযানটি রাত ৩:১২ শুরু হয় এবং শেষ হয় সকাল ৯টা নাগাদ। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর কমান্ডো ইউনিট, ডিজিএফআই এবং র্যাবের এলিট বাহিনী। ২৭ নম্বর সড়কের ৫তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িটি ঘিরে ফেলে ট্যাঙ্ক ও সাজভাজা। প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এরপর দেয়াল বেশ সেনা সদস্যরা ভেতরে প্রবেশ করে। কোনো ধরনের গুলির ঘটনা না ঘটলেও ভেতরে থাকা